দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি, এই যে দেখেন তারেক রহমানের ছবি, আমাদের দলের মার্কা, যে মার্কাটা আমরা ধারণ করে রাজনীতি করতে এসেছি সেই মার্কা আমাদের অফিস ভাঙচুর করেছে। আর যারা এই ভাঙচুর করেছে তারা জীবনও জিয়া পরিবারের অনুসারী হবে না, নিশ্চয়ই তারা ছাত্রলীগ আওয়ামী লীগের দোষর। ওনাদের অফিসে ঢুইকা হামলা কইরা ভাঙচুর করছে এবং বেগম খালেদা জিয়ার ছবি পইরা রয়েছে মাটিতে, জিয়াউর রহমান সাহেবের ছবি পইরা আছে, তারেক রহমান সাহেবের ছবি পইরা রয়েছে বাথরুমের সামনে। নিজেদের দলের লোক এই কাজ করতে পারে, কিভাবে করতে পারে? ওদের আক্কেল নাই, এতটুকু লজ্জাবোধ নাই। দেশে কি যাচ্ছে, সবাই কি শুনতেছে, পুরো দেশের মধ্যে ছড়ায় গেছে ভাই। এটা কোন কাজ? নিজেরা কেন এই কাজ করতেছে? শুধু চাঁদার ভাগাভাগি নিয়ে, চাঁদার ভাগাভাগি। রাজধানীর নিউ মার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউ মার্কেট যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের আগ মুহূর্তে খেলা ঘুরে গেছে। মির্জা ফখরুলের অবস্থা আরো 12টা বাজিয়ে দিয়েছে জামাত। কর্নেল অলির মতো প্রার্থীকে ঠেকাতেই কি বিএনপির এত আয়োজন? অলি আহমদ কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশে বিএনপি গঠনে জিয়াউর রহমানের অন্যতম প্রধান সহযোগী ছিলেন। কাজেই বিরোধীদের 90 ভোটের সাথে বিএনপির 85 ভোট যোগ হলে প্রেসিডেন্ট হতেন অলি আহমেদ। ঠিক এই ভয় থেকেই কি চিফ হুইপকে বলতে হচ্ছে 70 ধারা কার্যকর থাকবে? রাজনীতির মাঠে এখন কান পাতলেই শোনা যায় চরম এক গুঞ্জন। চারিদিকে রটে গেছে ফখরুলকে রীতিমতো খেদিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি হবেন স্বয়ং কর্নেল অলি। ডক্টর শফিকুর রহমান নাকি এমন এক গোপন মাস্টার প্ল্যান সাজিয়েছেন যাতে নিমিষে উল্টে গেছে তারেক রহমানের সব হিসেব নিকেশ। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসেও নাকি চরম আতঙ্কে ঘামছে পুরো বিএনপি সরকার। মির্জা ফখরুলের কপাল কি তবে চিরতরে পুড়তে গেল? বঙ্গভবনে ঢোকার রাস্তা নাকি পুরোপুরি বন্ধ হয়ে গেল? রাজনীতির মাঠে এখন কান পাতলেই শোনা যায় চরম এক গুঞ্জন। চারিদিকে রটে গেছে ফখরুলকে রীতিমতো খেদিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি হবেন স্বয়ং কর্নেল অলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম আলমগীর যে বঙ্গভবনে যাচ্ছেন তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসাটা এখন স্রেফ সময়ের ব্যাপার। এই বাঘা নেতা যে রাষ্ট্রপতি হচ্ছেন তা নিয়ে রাজনীতির মাঠে সবাই একেবারে 100% নিশ্চিত। আর তারেক রহমানের এমন এক ভেলকিতে অনেকেরই চোখ এখন কপালে ওঠার জোগাড়। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ বিষয়ে নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। তো দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন বর্তমান যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে তার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। আসলে ভবিষ্যতের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে, আর আজকেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। তো আমরা অপেক্ষা করছি আসলে রাষ্ট্রপতি কে নির্বাচিত হবে, বিএনপি পদপ্রার্থী থেকে ফখরুল ইসলাম আলমগীর, নাকি আপনার 11 দলীয় জোট বা ইসলামী জামায়াত থেকে কর্নেল অলি। তো গঞ্জনা অনেক কিছু শোনা যাচ্ছে যে আপনার কর্নেল অলি নাকি রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে এই সম্পর্কে আমরা বিস্তারিত মূল ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো চলুন একটা লাইক দিয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। দেখেন, বর্তমান সরকার আসছে 5-6 মাসের ব্যাপার। এর মধ্যে যদি দেখতে পাই আমরা ওনাদের অফিসে ঢুইকা হামলা কইরা ভাঙচুর করছে এবং বেগম খালেদা জিয়ার ছবি পইরা রয়েছে মাটিতে, জিয়াউর রহমান সাহেবের ছবি পইরা আছে, তারেক রহমান সাহেবের ছবি পইরা রয়েছে বাথরুমের সামনে। এগুলা দেখতে ভালো লাগে? বলেন, কেমন একটা বিশ্রী ব্যাপার না? এই ঘটনাগুলো যদি অন্য দলের কেউ ঘটাইতো তাহলে অন্য কথা ছিল যে ভাই ঠিক আছে, শত্রুতা নেই, বিরোধী দল আর সরকারি দলের মধ্যে ঝামেলা আছে। কিন্তু নিজেদের দলের লোক এই কাজ করতে পারে, কিভাবে করতে পারে? ওদের আক্কেল নাই, এতটুকু লজ্জাবোধ নাই। দেশে কি যাচ্ছে, সবাই কি শুনতেছে, পুরো দেশের মধ্যে ছড়ায় গেছে ভাই। এটা কোন কাজ? নিজেরা কেন এই কাজ করতেছে? শুধু চাঁদার ভাগাভাগি নিয়ে, চাঁদার ভাগাভাগি ভাই, রংবাজি। কিন্তু দেখেন, মজার ব্যাপার কি জানেন? সিনেমার রংবাজকে কিন্তু মানুষ পছন্দ করে। সিনেমার রংবাজ যদি কোনো কাজ করে দেখবেন মানুষ হাততালি দেয়। কখন হাততালি দেয়? ধরেন কোথাও চাঁদাবাজি হইতেছে আর ওই রংবাজ হিরো ঝাঁপাইয়া পড়ছে, তখন কিন্তু মানুষ হাততালি দেয়, কারণ সে প্রতিবাদ করতেছে। এখানেও কিন্তু এরকমই ঘটনা ঘটছে। এই বলাকা সিনেমা হলের আশেপাশে এই যে রাস্তার মধ্যে যে দোকানগুলা বসে 300, 400, 500 কে নিবে? ওই চাঁদার ভাগাভাগি নিয়ে নিজেরা মারামারি। কে যে কাকে মারতেছে ধুলাই অন্ধকার, কার পায়জামার ফিতা কে টাইনা নিয়ে যাইতেছে, কার পায়জামা কে পড়তেছে কিছুই বোঝা যাচ্ছে না। শুধু এইটুকুই বুঝতে পারতেছি, এখন নিজেরাই লাগিয়ে গেছে ভাই। আমাদের যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম সাহেব খুব বড় একটা মূল্যবান কথা বলছিল যে এটা চাঁদাবাজি না, এটা হলো সমঝোতা। সমঝোতা করে খান না, অসুবিধা তো নাই।
বাইরে যেন এইসব খবর না আসে, ইমেজ যেন নষ্ট না হয়, সেদিকে তো খেয়াল রাখতে হবে। আপনারা সমঝোতা করে চলেন, কোনো অসুবিধা নাই। ভাই ব্রাদার, আমি যখন আউটডোর যেতাম সিনেমার শুটিং করতে, জানিনি তো ভাই, একটা সিনেমার শুটিং এ বহু রকম মানুষ থাকে, মোটামুটি 100 থেকে 150-র মধ্যে একটা ইউনিট হয় ভাই। বড় বাজেটের ছবি হলে 150 লোক থাকে। ওই ইউনিট নিয়ে যখন আপনি আউটডোরে যাবেন, কাজের সময় তো কাজ, কিন্তু কাজের শেষে কে কি করবে সেটা কি আপনি বইলা দিবেন যে তুমি এটা করতে পারবা বা এটা করতে পারবা না? অনেকের ভাই খানা পিনার নেশা থাকে, গোপনে করে। অনেকের আবার তাস খেলার নেশা থাকে, কাজের শেষে রাত্রে এসে ভাই তাস খেলে। অনেকে অনেক রকম কাজই করে, কিন্তু আমার কানে আসতো, রিপোর্ট আসতো আমার কানে, কিন্তু আমি কি বলতাম জানেন? যে তোমরা যা ইচ্ছা তাই করো সমঝোতার মাধ্যমে, আমার কানে যেন না আসে, কেউ যেন কোনো অভিযোগ না করে। কেউ যদি আমার কাছে অভিযোগ নিয়ে আসে, তাহলে কিন্তু আমি ইউনিট থেকে বাইর করে দেবো, ঢাকায় পাঠাই দেবো, এরকম একটা কড়া আদেশ জারি করতাম। কারণ ইউনিটের ভিতরে যদি কোনো কিছু ঘটে, যদি কিছু ঘটা যায়, সেটা দায়িত্ব তো পরিচালকের উপরে। যার জন্য বলতাম ভাই আমার কাছে যেন কোনো অভিযোগ না আসে। ঠিক তেমনি আপনারা সমঝোতা করে চলেন, অভিযোগ যেন না আসে। এখন কিন্তু অভিযোগ হচ্ছে, মাথা মুথা ফাটাইয়া দিছে ভাই, কারো এদিকে কাটছে, কারো এদিকে কাটছে, হাসপাতালে চিকিৎসা নিতেছে। এই দল এসে সাংবাদিকদের সামনে বলতেছে যে ওরা চাঁদাবাজ, যার জন্য ওদেরকে আমরা বাধা দিছি, আর বাধা দেওয়ার কারণেই আমাদের উপরে হামলা করছে। আবার ওই দল কইতাছে ওরাই চাঁদাবাজ, ওদেরকে আমরা চাঁদাবাজি করতে দেই নাই দেখা আমাদের উপরে অতর্কিত হামলা করছে। আবার কেউ বলতেছে আমরা ভাই চা খাইতেছিলাম হোটেলে বসে, তখন এসে হঠাৎ করে আমাদের উপরে আক্রমণ করছে। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে, কিন্তু আপনারা কারা? আপনারা একই দলে, নিজেরা আপনারা যা করতেছেন তা কি শোভনীয়? নিশ্চয়ই না। এতে কি তারেক রহমান সাহেবের ইমেজ ভালো হইতাছে? ওনার ইমেজটা তো আপনারা নষ্ট করে দিতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কত চেষ্টা করে এই ইমেজটা করছে, আসার পর থেকে দেখেন উনি অনেকগুলা ভালো ভালো কাজ করছে নিজের ইমেজ গইরা তোলার জন্য। এই যে ব্যবহার করার টিস্যুটা পর্যন্ত উনি রাস্তায় ফেলে নাই, ওইটা পকেটে করে নিয়ে গেছে বাসায়, এবং নিজেই কিন্তু গাড়ির আয়না মোছে, রাস্তাঘাট দেখতে বাইর হয় ভাই, রাত্রেবেলা নিজেই বাইর হয়ে যায় রাস্তাঘাট পরিষ্কার আছে কিনা ঢাকা শহরের। উনি কত কষ্ট করে এই ইমেজটা করছে, আর আপনারা নিজেরা গন্ডগোল কইরা ভাগাভাগি নিয়ে এমন একটা ইমেজ গইরা তুলতেছেন, উনার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। উনি কতটা গবেষণা কইরা একটা প্ল্যান কইরা আসছে লন্ডন থেকে, যার জন্য বলছিল আই হ্যাভ এ প্ল্যান, পরে বোধহয় বলছে উই হ্যাভ এ প্ল্যান। ওই প্ল্যানটাকে আপনারা বাস্তবায়িত করতে দিতেছেন না। এই যে প্ল্যানের মধ্যে কি ছিল? ফ্যামিলি কার্ড। ওই ফ্যামিলি কার্ড নিয়ে এখন কি করতেছেন? টিওনের অফিসে যে আপনারা হামলা করতেছেন, কারণ ওই ফ্যামিলি কার্ড কার দায়িত্বে থাকবে, কারা এই ফ্যামিলি কার্ড বন্টন করবে, সেটা নিয়ে এখন মারামারি। টিওনের অফিসে যায় হামলা, পুলিশও সামলাইতে পারতেছে না, কেউ সামলাইতে পারতেছে না। দেখেন এই ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু আরো অনেক কেলেঙ্কারি হবে ভবিষ্যতে। কারণ কি জানেন? এর সাথে টাকা জড়িত। হ্যাঁ, টাকা জড়িত। এমনও মানুষ খুঁজে পাবেন ভবিষ্যতে 4 বছর পর, দেখবেন একজনই নিয়ে গেছে 50টা ফ্যামিলি কার্ড। বিভিন্ন ছদ্মনামে দেখবেন একজনই নিয়ে গেছে 50টা বিরাট অঙ্কের টাকা মাসে সে নিয়ে গেছে। এর মধ্যে তো শুনছেন ভাই, ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য পুকুর পাড়ে ডাকে, মধ্যরাতে নিশিরাতে পুকুর পাড়ে ডাকে ফ্যামিলি কার্ডের জন্য। এগুলা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াইতেছে। আপনারা কেন এই বেজ্জতি করতেছেন? মাননীয় প্রধানমন্ত্রীকে কেন এই বেজ্জতিটা করতেছেন? উনি তো ভাই একা না, ওনার সাথে জড়িত ওনার বাবার নাম, ওনার সাথে জড়িত ওনার মায়ের নাম। বিরাট বড় দায়িত্ব নিয়েই তো এই দেশে আসছে, এই গদিতে বসছে। ওনাকে কি আপনারা দেশ পরিচালনা করতে দিবেন না? ভাই ব্রাদার, অনেকেই বলে এই যে পাটুয়ারি একটা বেয়াদব, এর মুখের ভাষা কোনো রাজনৈতিক ভাষা না, একে রাজনীতি করতে দেওয়া যাবে না, আমাদের এলাকায় নিষিদ্ধ, অমুক জেলায় নিষিদ্ধ, তমুক জেলায় নিষিদ্ধ। এখন আপনাদের যদি আমি প্রশ্ন করি, সে যে বেয়াদবিটা করে সেটা কি মিথ্যা কথা বলে? উনি কি কোনো মিথ্যা কথা বলে? আপনারা চাঁদাবাজি করতেছেন না, আপনারা লুটপাট করতেছেন না, ভাগাভাগি নিয়ে মারামারি করতেছেন না, এই সত্য কথাগুলাই তো বলে। আর এই সত্য কথাগুলো হয়তো বেয়াদবের মতো বলে, একটু তো বেয়াদবি করতেই হয়। বেয়াদব ভালো না যারা মারামারি করে পৃথিবী থেকে মানুষ বিদায় করে দেন, তারা ভালো? বেয়াদবি ভালো না ওই যে গরিবের দোকান থেকে, রাস্তাঘাটের ওইসব দোকান থেকে 300-400 টাকা করে যে আপনারা চাঁদাবাজি করতেছেন, সেটা ভালো? উত্তর দেন। দিতে পারবেন না। ঠিক এমনি ভাই একটা দায়িত্ববোধ আছে এই ইয়াং জেনারেশনের, যারা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, তাদের বিরাট বড় দায়িত্ব। এই দায়িত্ব তাদের পালন করতেই হবে। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি বেয়াদব হয়, হোক বেয়াদব, এরকম বেয়াদবি চাই আমরা। কিন্তু যারা নিরাপত্তার জন্য হুমকি, তাদের চাই না। রাস্তাঘাটে ভাই মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে, পেটের ধান্দা ভাই, পেট তো চালাইতে হবে। এই শহরে চাকরি বাকরি নাই তো, ব্যবসা বাণিজ্য কইরা খায়। ওইখান থেকে ভাই কত টাকা কামায়? সারাদিনে যদি ভাই 800 টাকা কামায়, ওইখান থেকে আপনাকে 400 টাকা দিয়ে দিতে হবে। আর আপনি 400 টাকা নিয়ে কি করবেন? ফুর্তিবাজি করবেন, খাইবেন দাইবেন। এগুলো জানি ভাই, আমার জানা আছে। এই চাঁদাবাজিটা করতো যুবলীগের ছেলেপেলেরা, কিন্তু যুবলীগ তো এখন নাই, ওনারা সইরা গেছে। চাঁদাবাজির জায়গাটা তো রয়ে গেছে, ঠিক বাংলাদেশের সব জায়গায় রয়ে গেছে। এখন কে চাঁদা তুলতেছে ভাই বলেন আপনারা? এটা তো এখন প্রমাণিত সত্য। এই যে বলাকা সিনেমা হলের সামনে যা কিছু ঘটে গেল, এরকম সব জায়গায় ঘটতেছে। কে সামাল দিবে? সামাল দেওয়ার লোক একজনই, সে হলো স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু কিভাবে সামাল দিবে? ওনার নিজের দলের লোক তো। এখন যদি এদের হাতে হ্যান্ডকাপ পরাইতে চান, তাইলে তো ভাই রাজনীতি করতে পারবেন না। কারণ কি জানেন? এই যে আপনি মিটিং ডাকবেন, মিছিল ডাকবেন, এরাই তো লোকজন নিয়ে আসে। এদের কারণেই ভাই ওই সমাবেশটা হয়, যার জন্য এদেরকে দরকার। আবার দরকার কি কারণে? ওই যে হেলমেট পরে ওদিন যে পিটাইলো না যায়, ছাত্র শিবিরকে যে পিটাইলো, ওই কাজও তো লাগবে তাদেরকে, তাই না? কারে দিয়ে পিটাইবেন? পুলিশ দিয়ে পিটাইতে গেলে তো ভাই আবার অন্য কেলেঙ্কারি, পুলিশকে তার ওই জায়গায় নেওয়া যায় না। এবার এর মধ্যে একজন পুলিশ ভাইরাল হয়ে গেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আগে আসতেছে, উনার হাতে জুতা।
উনি এই কার জুতাই হাতে নিল আমি জানি না, উনার পায়ে তো জুতা দেখলাম মনে হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর পা খালি কিনা জানি না, ওইটুকু দেখা যায় না, কিন্তু উনি জুতা নিয়ে আগাইতেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার পিছনে পিছনে। দেখতে বাজে লাগতেছিল ভাই, ভালো লাগতেছিল না। একজন ওসির হাতে জুতা থাকবে কেন, কি কারণ, কার জুতা উনি হাতে নিল, এটা বিরাট বড় প্রশ্ন। এখন এই দেশটা যেভাবে আগাইতেছে, সামনে বিপদ, বড় বড় বিপদ আসবে সামনে বলে রাখলাম। এর মধ্যে ভিপি নূর সাহেব বলতেছে মাত্র বাচ্চা একটা সরকার, 5 মাস বয়স, নবজাতকের কাছে আপনারা গ্যাস চান, কারেন্ট চান, এটা কোনো কথা? আরে ভাই, দেশ আবার নান্না মুন্না হয় কেমনে? দেশের বয়স হয়ে গেছে 55 বছর। এখন যে সরকার আসবে ওই সরকার এসেই বলবে আমরা তো নবজাতক, তাহলে এই দেশ কোনোদিন যুবক হবে না, বুড়াও হবে না, সারা জীবনই নবজাতক থাইকা যাবে। আর নবজাতক শিশুরি নিয়ে আপনারা খেলবেন, আর ওই খেলাটা আমরা দেখবো। যেরকম একটা খেলা দেখার অপেক্ষা আছি ভাই এই সংসদ ভবনের ভিতরে। বিরাট বড় ব্যয়বহুল একটা নাটক মঞ্চস্থ হইতে যাইতেছে। সেটা কি জানেন? প্রেসিডেন্ট খেলা, কে রাষ্ট্রপতি হবে, ওই নাটকটা মঞ্চস্থ হবে এই সংসদ ভবনে। যে সংসদ ভবনে পার মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়, সেই 2 লক্ষ টাকা পার মিনিটে খরচ করে এই নাটক আমাদেরকে দেখতে হবে। কেন নাটক বলতেছি? এই যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির নির্বাচনটা কেমন করে হবে? যে ভোট দিবে তার নাম টাম লেখা ভোটটা দিতে হবে। সবচেয়ে মজার কথা কি জানেন? সে দলের বাইরে কাউকে ভোট দিতে পারবে না। 2 জন দাঁড়াইছে, একজন তার দলের, তাকেই ভোট দিতে হবে। তাকে ভোট না দিলে সে নিজেই বিপদে পড়বে, কারণ নাম টাম সবকিছু লেখা, কোন আসন তার, কই থেকে নির্বাচন করে এমপি হয়েছে, সব লেখা দিতে হবে। এখন যদি মনে করেন এই লোকটার পছন্দ কর্নেল ওলি সাহেবকে, উনি একটা ভোট দিয়ে দিল, মহা কেলেঙ্কারি হয়ে যাবে, ওই ভোটটা দিতে পারবে না। তাইলে এই নাটকের দরকার কি? এমনি মুখে বইলা দিলেই তো হয়। ইনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি, আমরা মাইনা নেবো না তো করুম না, কারণ আপনারাই তো সংখ্যায় বেশি, আপনারাই তো পাস করবেন, এটাই তো স্বাভাবিক। অনেকে বলার চেষ্টা করতেছে আচ্ছা ওনাদের লোকই যখন পাস করবে কর্নেল ওলি সাহেবকে কেন দেওয়া হইলো? ভাই ব্রাদার, যদি না দিত তখন আমরা কি বলতাম? হ্যাঁ, এমন একটা বিরোধী দল, একটা ক্যান্ডিডেট নাই, রাষ্ট্রপতি নির্বাচন করার মতো একজন ক্যান্ডিডেট নাই, এটা কেমন দল, এরা কিভাবে ভবিষ্যতে দেশ চালাবে, এই কথাও তো বলতাম, তাই না? তবে জামাত ভাই একটা কঠিন খেলা খেলছে। সেটা কি জানেন? রাষ্ট্রপতি হিসেবে বাইচা নিছে কর্নেল ওলি সাহেবকে বীর বিক্রম একজন মুক্তিযোদ্ধা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের খুবই কাছের মানুষ, ওনাকেই বাইচা নিছে। ওনার প্রতিদ্বন্দ্বীকে মির্জা ফখরুল সাহেবের বাবার পরিচয় কি? ফজলুর রহমান সাহেব যে এই সংসদের দ্বারা রাজাকারের বাচ্চারা কথাটা বলতো, ওই বাচ্চার মধ্যেই তো পড়া যায় ফখরুল সাহেব, যদি উনার পিতার পরিচয় ওইটা হইয়া থাকে যেটা শোনা যাচ্ছে চারিদিকে। এখন ভাই ব্রাদার বলেন কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা? একজন হচ্ছে মুক্তিযোদ্ধা, আরেকজন হলো বাচ্চা। এখন বলেন তো ফজলুল সাহেব কোন দিকে ভোট দিবে? নিশ্চয়ই উনি মুক্তিযোদ্ধার দিকেই তো ভোট দিবে, কিন্তু না, উনি ওই বাচ্চার দিকেই ভোট দিতে বাধ্য, কারণ সিস্টেমটাই এইটা। এই সিস্টেমটা পরিবর্তন করার জন্যই কিন্তু গণভোট দেওয়া হয়েছিল, আর ওই গণভোটের মধ্যে এই সিস্টেমটা পরিবর্তন করা হয়েছিল। আপনি সংখ্যাগরিষ্ঠ হয়েছেন বলেই আপনি একজন বাইচা নিবেন রাষ্ট্রপতি, ওই সুযোগটা ছিল না। কি ছিল? নিম্ন কক্ষ থেকে যেসব সিদ্ধান্ত নিবে, উচ্চ কক্ষ যায় সেটা পাস হবে, উচ্চ কক্ষে যারা আছে তারা সিদ্ধান্ত নিবে, নিম্ন কক্ষ থেকে প্রস্তাব পাঠাবে, তারা সিদ্ধান্ত নিবে। সিস্টেম তো ওইটাই করার কথা ছিল। এখন যে সিস্টেম করছেন এটা তো পুরো একটা নাটক। হ্যাঁ ভাই, কোটি কোটি টাকা খরচ করে এই মহান সংসদে পবিত্র সংসদের ভিতরে এই নাটক মঞ্চস্থ হবে, আর সেটাই আমাদেরকে দেখতে হবে। বিদায়ের আগে একটা প্রস্তাব রাখতে চাই, প্রস্তাবটা শুনে হাসেন না। প্রস্তাবটা কি জানেন? এনসিপি, জামাত ইসলাম 11 দল, পাটোয়ারি সহকারে সবাই ভাই ছুটিতে চলে যান। হ্যাঁ, একদম ছুটি নিয়ে নেন, সংসদও যায় না, রাস্তাও যায় না, কোনো মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে না, একদম গুপ্ত হয়ে যান। বুঝে বলে না গুপ্ত, ওই গুপ্ত হয়ে যান। মার্কেটে ওনাদেরকে ছাইরা দেন না। দেখেন না কি হয়, নিজেরাই মারামারি কইরা ভাগাভাগি নিয়ে একজনের মাথা ফাটাইয়া পৃথিবী থেকে বিদায় কইরা এমন এক কেলেঙ্কারি করবে যাহা দেখিয়া জনগণই সিদ্ধান্ত দিয়ে দিবে ওনারা দেশ চালাইতে পারবে না। আপনারা একবারে ছুটিতে চলে যান, ওনাদেরকে একদম মার্কেটে ছেড়ে দেন, ওপেন ছেড়ে দেন, যা ইচ্ছা তাই করুক সরকারি দল, আমরা কেউ কোনো প্রতিবাদ করবো না। আপনারাও ছুটি নেন, এবং আমরা এই যে সোশ্যাল মিডিয়া, আমরাও ভাই 1 মাসের জন্য সবাই ছুটি নেই। দেখেন সরকার 1 মাসের মধ্যে কোথায় গিয়া দাঁড়ায়, এমন গাড্ডার মধ্যে পড়বে কেউ টাইনা তুলতে পারবে না, আর কারোর দোষও দিতে পারবে না, কারণ নিজেরা ওনাদের রাজনীতি ওনারাই শেষ করে দিবে, ওনাদের কোনো শত্রুর দরকার নাই, ওনারাই ওনাদের শত্রু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ। মির্জা ফখরুলের কপাল কি তবে চিরতরে পুড়তে গেল? বঙ্গভবনে ঢোকার রাস্তা নাকি পুরোপুরি বন্ধ হয়ে গেল? রাজনীতির মাঠে এখন কান পাতলে শোনা যায় চরম এক গুঞ্জন। চারিদিকে রটে গেছে ফখরুলকে রীতিমতো খেদিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি হবেন স্বয়ং কর্নেল ওলি। ডক্টর শফিকুর রহমান নাকি এমন এক গোপন মাস্টার প্ল্যান সাজিয়েছেন যাতে নিমিষে উল্টে গেছে তারেক রহমানের সব হিসেব নিকেশ। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসেও নাকি চরম আতঙ্কে ঘামছে পুরো বিএনপি সরকার। ফখরুল নিশ্চিন্তে গদি ছাড়তে গিয়ে হঠাৎ করে কিভাবে অলির দিকে হেলে পড়েছে তা নিয়ে চলছে তুমুল জল্পনা কল্পনা। সত্যি কি বঙ্গভবনের চাবি কর্নেল অলির হাতে উঠেছে, নাকি ভয়ঙ্কর খবরের আড়ালে লুকিয়ে আছে রাজনীতির কাঁপানো নতুন কোনো গেম প্ল্যান? দীর্ঘ 35 বছর পর দেশের রাজনীতিতে ঘটতে গেছে শতাব্দীর পর শতাব্দী সেরা চমক। দেশের ইতিহাসে এমন এক লড়াই হতে যাচ্ছে যা নিয়ে হাটে ঘাটে রীতিমতো তোলপাড়। কে হবেন বঙ্গভবনের পরবর্তী হর্তাকর্তা, আর কে বসবেন রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মানের চেয়ারে? এ নিয়ে যখন পুরো দেশ জুড়ে টান উত্তেজনা, ঠিক তখনই রাজনীতির মাঠে এমন এক চাল চালা হলো যা দেখে রীতিমতো ভরতে গেছে সবাই। শুরুতে একটি বড় খবর দিয়ে রাখি, যা শুনলে অনেকেই চমকে উঠবেন। অনেকে ভেবেছিলেন বর্তমান স্পিকার হাফিজউদ্দিন সাহেব হয়তো সোজা বঙ্গভবনে গিয়ে উঠবেন। সবার মুখে মুখে একটা কথাই ঘুরছিল, হাফিজউদ্দিন সাহেব হতে যাচ্ছেন পরবর্তী
রাষ্ট্রপতি, কিন্তু সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়ে হঠাৎ করেই খবর এসেছে তিনি জাতীয় সংসদের স্পিকার পদেই বহাল থাকবেন। এর মানে হলো আমাদের সংসদ আগের মতো গরম থাকছে, স্পিকার হিসেবে তার যে দাপুটে ভূমিকা তা থেকে দেশবাসী বঞ্চিত হচ্ছে না। একটিমাত্র সিদ্ধান্তে রাজনীতির মাঠের অনেক হিসেব নিকেশ পাল্টে গেছে। স্পিকারের বিষয়টি পরিষ্কার হওয়ার পর সবার নজর এখন মূল লড়াইয়ের দিকে। আসল প্রশ্ন হলো বঙ্গভবনের সেই ক্ষমতাধর চেয়ারে শেষ পর্যন্ত কে বসবেন। মূলত জাতীয় সংসদের 350 সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। যে দলের ভোট বেশি তাদের প্রার্থী বেশি এবং তিনিই জিতবেন শতভাগ নিশ্চিন্তে। কিন্তু রাজনীতিতে শুধু জেতাই তো শেষ কথা নয়, অনেক সময় হেরে গিয়েও নিজের আসল শক্তি দেখাতে হয়। আর ঠিক এই চতুর খেলাটা এবার খেলতে গিয়ে মাঠে নেমেছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বিরোধী দল হিসেবে তারা এবার যে ফাঁদ পেতেছে তাদের রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্ষমতাসীনরা। এ কারণে ক্ষমতা হাতে পেলে তারেক রহমানও এক চরম অস্বস্তিতে পড়বেন। গত বেশ কিছুদিন ধরে রাজনীতির অলিন্দে 1 ডজন নাম নিয়ে তোলপাড় চলছিল। এখন একটাই প্রশ্ন, জামাত ইসলামী কাকে তাদের প্রার্থী করবে? আলোচনার সম্ভাবনার তালিকায় অনেক বাঘা বাঘা নাম উঠে এসেছিল। কেউ বলছিলেন ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা প্রবীণ নেতা ATM আজহারুল ইসলামের কথা, আবার কেউ বলছিলেন অন্য কথা। অনেকেই ধরে নিয়েছিলেন আজহারুল ইসলামী হবেন তাদের মূল তুরুপের তাস। কেউ আবার বলছেন LDP চেয়ারম্যান ডক্টর কর্নেল ওলি আহমেদের কথা। আলোচনা টেবিলে আরও ছিল আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নাম। মজদুম সাংবাদিক, তার ব্যাপক নাম ডাক রয়েছে। এমনিতে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা খেলাফত মজলিসের নেতা আল্লামা মামুনুল হকের নামও শোনা গেছে সম্ভাব্য প্রার্থীর তালিকায়। কিন্তু রাজনীতিতে যা রটে তা সবসময় ঘটে না। সবসময় জল্পনা কল্পনার মুখ ছাই করে দিয়ে গত 9 আগস্ট রোববার বেলা 11:30টায় রাজধানী 29 মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত হয় 11 দলীয় জোটের শীর্ষ বৈঠক। এই বৈঠক ঘিরেই চরম উত্তেজনা। বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে সর্বসম্মতভাবে এমন একজনকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করা হয় যা আক্ষরিক অর্থে এক বিশাল চমক। তিনি হলেন লিবারাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ বীর বিক্রম। তার এই ঘোষণার পর অনেকে একটি প্রশ্ন তুলেছেন, অর্থাৎ অনেকেই বলেছেন জামাত ইসলামের মতো এত বড় একজন দলে কি নিজেদের কোনো যোগ্য নেতা ছিল না? তাদের কি অনেক জাদ্রেল নেতা রয়েছেন যারা বছরের পর বছর রাজনীতি করেছেন? তাদের দলের বাহিরের একজনকে কেন মনোনয়ন দেওয়া হলো? এটা কি তাদের রাজনৈতিক দুর্বলতা নাকি অন্য কোনো ভয়ঙ্কর গোপন প্ল্যান? যারা এমনটি ভেবেছিলেন তারা আসলে ডক্টর শফিকুর রহমানের সুদূর প্রসারী রাজনৈতিক জালটিকে ধরতে পারেনি। এই সিদ্ধান্তে কোনো দুর্বলতা নয়, বরং এটিকে সরকারের এক বিশাল গলার কাটা বলা যায়। একটু গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন কর্নেল ওলি আহমেদ মূলত কে। তিনি শুধু একজন সাধারণ রাজনীতিবিদ নন, তিনি জীবিত অবস্থায় থাকা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় একজন হিরো। মুক্তিযুদ্ধে প্রথম বিদ্রোহী ঘোষণাকারী সেনা কর্মকর্তা তিনি। বীরত্বের জন্য খেতাবপ্রাপ্ত ছিলেন বীর বিক্রম। পাশাপাশি তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন। শুধু কি তাই, তিনি হচ্ছেন 6 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং একাধিকবারের সফল মন্ত্রী। এমন একজন দুর্ধর্ষ হেভিওয়েট নেতাকে সামনে এনে বিরোধীরা যেন ক্ষমতাসীন চোখে আঙুল দিয়ে দিল এবং আসল খেলা বুঝিয়ে দিল। জামাত ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে বদনাম দেওয়ার চেষ্টা করা হয়েছিল, মুক্তিযুদ্ধের এমন একজন হিরোকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে জামাত সেই বদনাম এক নিমিষেই হাওয়ায় উড়িয়ে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে দেশের সম্মান রক্ষায় তারা কতটা উদার। আর ঠিক এই জায়গাতেই চরম ধরা খেয়েছে তারেক সাহেব। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি থেকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হয়েছে দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এখানে কোনো সন্দেহ নেই যে মির্জা ফখরুল ইসলাম একজন ভালো মানুষ। বিগত সরকারের চরম নিপীড়নের সময় তিনি দলকে পরম মমতায় আগলে রেখেছেন এবং বিএনপিকে এক ছাতার নিচে রেখেছেন। কিন্তু রাজনৈতিক ময়দানে তার আরেকটি পরিচয় নিয়ে জোর কানাঘুষা চলছে আর তাকে চরম বিপাকে ফেলেছে। তার নিজের বক্তব্য অনুযায়ী তিনি সরাসরি ধর্মীয় আইনের প্রতি বিশ্বাসী নন। এছাড়া তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে যে ঐতিহাসিক সত্যটি রয়েছে সেটি হলো মুক্তিযুদ্ধের একজন চিহ্নিত ও শাস্তিপ্রাপ্ত রাজাকারের সন্তান। ফখরুলের এই দুইবল জায়গাটিতেই চরম আঘাত এনেছে বিরোধী শিবির। এখন একবার বা দুইবারের হিসাবটি মিলিয়ে দেখুন, একদিকে জামাত ইসলাম যাদের বিরুদ্ধে সবসময় মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ, আর অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ পদের জন্য মনোনয়ন নিয়েছে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ বড় হিরো বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন সেনানীকে। আর অন্যদিকে যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করেছে সেই তারেক সাহেব বিএনপি মনোনয়ন দিয়েছে বলে একজন চিহ্নিত রাজাকারের সন্তানকে। একটি রাজনৈতিক সিদ্ধান্তই দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে এবং সমানভাবে গুরুত্ব পাচ্ছে। এই বিশাল সত্যটা সামনে আসার পরেই চরম নাকাল অবস্থায় পড়েছে বিএনপি সরকার। ফখরুলকে সামনে রেখে তারা যে চাল চালতে চেয়েছিল তা এখন সবার জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। পুরো রাজনীতিতে এখন একটি আলোচনা যে তারেক রহমান শেষ পর্যন্ত এই ফাঁদ থেকে কিভাবে বের হবেন। 9 আগস্টে সে ঐতিহাসিক বৈঠকে উপস্থিত ছিলেন 11 দলের শীর্ষ সব নেতৃবৃন্দ। সেখানে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশের খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশের নেজামে ইসলামী পার্টি ভারপ্রাপ্ত আমির আব্দুল আইয়ুম কাসুবহানি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান জাত্তার মুস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও অনেক শীর্ষ নেতা উপস্থিত থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে একমত পোষণ করেন। এটি প্রমাণ করে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলো এখন আগের যে কোনো সময় চাইতে অনেক বেশি সুসংগঠিত এবং একজোট। ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে গড়ে ওঠা এই বিশাল জোট এখন তারেক রহমানের সামনে এক বিশাল দেয়াল তৈরি করেছে। এই ঐক্যবদ্ধ অবস্থান কেবল রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে আটকে থাকবে না, বরং আগামী দিনের রাজনীতিতেও এক নতুন কাঁপুনি ধরিয়ে দেবে। এই জোট প্রমাণ করেছে যে তারা যে কোনো মুহূর্তে ক্ষমতাসীনদের লেজে গোবরে অবস্থায় ফেলতে প্রস্তুত। অবশ্যই এটা স্বীকার করতেই হবে মির্জা ফখরুল এবং কর্নেল ওলি আহমেদ উভয়ই নিজ নিজ দলের জন্য সেরা পছন্দ। কিন্তু নির্বাচনী ফলাফল কি হবে তা আসলে সবারই জানা। জাতীয় সংসদে তারেক রহমানের দলের একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাদের আসন সংখ্যা 200 বেশি। নিয়ম অনুযায়ী বিএনপির কোনো সংসদ সদস্য দলের মনোনীত প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না, যাকে বলে হুইপ মানা। সুতরাং এটি নিশ্চিতভাবে বলা যায় গাণিতিক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। কর্নেল ওলি আহমেদ এই নির্বাচনে জিততে পারবেন না, তিনি নিজেও জানেন। ডক্টর শফিকুর রহমান এবং জামাত ইসলামী খুব ভালো করেই জানেন। তাহলে প্রশ্ন হলো, হেরে যাওয়ার কথা জেনেও কেন প্রার্থী দিল বিরোধী জোট? কেন এই নির্বাচনের জন্য এত বিশাল আয়োজন? কেন ওলি আহমেদকে দাঁড় করিয়ে একটা তোলপাড় শুরু করা হলো? আদতে এখানে লুকিয়ে আছে ভবিষ্যতের রাজনীতির আসল চমক। রাজনীতি সবসময় সংখ্যার জোর দিয়ে সবকিছু বিচার করা যায় না, অনেক সময় উপস্থিতি জানান দেওয়াটাই সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়। ফখরুল ইসলাম আলমগীর যে বঙ্গভবনে যাচ্ছেন তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসাটা এখন স্রেফ সময়ের ব্যাপার। এই বাঘা নেতা যে রাষ্ট্রপতি হচ্ছেন তা নিয়ে রাজনীতির মাঠে সবাই একেবারে 100% নিশ্চিত। আর তারেক রহমানের এমন এক ভেলকিতে অনেকেরই চোখ এখন কপালে ওঠার জোগাড়। বৃহস্পতিবার 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, তাই আজই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে নতুন চমক দিতে পারেন
মির্জা ফখরুল, কিন্তু তিনি বঙ্গভবনের দিকে পা বাড়াতেই নয়াপল্টনের অন্দরমহলে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর এক গ্যাঞ্জাম। খালি হতে যাওয়া দলের সবচেয়ে পাওয়ারফুল চেয়ার অর্থাৎ মহাসচিব পদের গদি কার দখলে যাবে তা নিয়ে চলছে মহাতোলপাড়। কারণ এই হট সিট কাটতে আটঘাট বেঁধে মাঠে নেমে পড়েছেন দুই হেভিওয়েট নেতা সালাউদ্দিন আহমেদ এবং রুহুল কবির রিজভী। কে কাকে ঘোল খাইয়ে এই গদি বাগিয়ে নেবে আর কার চালে কে খাবে চরম নাকানি চোবানি, সেটা নিয়েই চারদিকে কানাকানি। বঙ্গভবন থেকে নয়াপল্টনে সবখানি এখন চলছে রাজনীতির এক নতুন খেলা। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর দেশের 23তম বড় কর্তার চেয়ারে কে বসবেন তা নিয়ে বেশ কানাঘুষা চলছিল। তবে সব জল্পনা তুড়ি মেরে উড়িয়ে তারেক সরকার এক ধামাকা সিদ্ধান্ত নিয়েছে। গত 1 আগস্ট দলের বড় নেতাদের এক বৈঠকে প্রার্থী চূড়ান্ত করার পুরো দায়িত্ব তারেক রহমানের কাঁধে তুলে দেওয়া হয়। দলের বাঘা বাঘা নেতারা এক বাক্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশাল অভিজ্ঞতার উপরই নিজেদের আস্থা রেখেছেন। অন্যদিকে তারেক সাহেবের এই কড়া ছকে বিরোধী দলের নেতারা একেবারে চোখে সর্ষে ফুল দেখছেন। নির্বাচন কমিশনের কড়া নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার 13 আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার একদম শেষ দিন। তাই বলা যায় স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে মির্জা ফখরুলের আজই হয়তো শেষ কর্মদিবস হতে যাচ্ছে। গত মঙ্গলবার 11 আগস্ট সচিবালয়ে সকাল থেকেই অনেক শুভাকাঙ্ক্ষী যখন তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় জমান, তখন তিনি বেশ চতুর খেলোয়াড় হিসেবে নিজেকে দারুণভাবে সামলে রেখেছেন। বেশি লাফালাফি না করে হাসি মুখে শুধু একটি কথাই সবাইকে বলেছেন, আগে কাজটা শেষ হোক, তারপর দেখা যাবে। ফখরুল সাহেবের এমন পরিষ্কার ইমেজ এবং দীর্ঘ টানা লড়াইয়ের বিশাল উপহার হিসেবেই বঙ্গভবনের লাল গালিচা তার জন্য এখন পুরোপুরি প্রস্তুত। ভোট নিয়ে এখন আর কারো বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ দেশের আইনের 70 অনুচ্ছেদের কড়া নিয়মের কারণে বিএনপির কোনো সংসদ সদস্য দলের সিগন্যালের বাইরে গিয়ে অন্য কাউকে ভোট দিতে পারবেন না। কারণ জাতীয় সংসদে বিএনপির ঝুলিতে রয়েছে পাক্কা 250টি আসন, যেখানে জামায়াত জোটের কাছে মাত্র 90টি আসন রয়েছে। ফলে অন্য ক্যান্ডিডেট কর্নেল অলি আহমেদের স্বপ্ন ভোটের শুরুতেই একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়া পুরোপুরি নিশ্চিত। কর্নেল অলিকে তার পকেটের ওই 90টি ভোট নিয়েই চরম ঘোল খেতে হচ্ছে। আগামী 16 আগস্ট যাচাই বাছাই এবং 18 আগস্ট নাম প্রত্যাহারের পর 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের ভেতরে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কেবল ভোট গ্রহণের নিয়মটুকু পালন করা হবে। অন্যদিকে বঙ্গভবনে পা রাখার সাথেই দলের নিয়ম অনুযায়ী মির্জা ফখরুলকে বিদায় জানাতে হবে তার 10 বছর ধরে আগলে রাখা মহাসচিব পদকে। আর এই একটিমাত্র বড় আসন ফাঁকা হওয়ার খবরই নয়াপল্টনের চারপাশের বাতাসে ধরেছে বড় ধরনের কাঁপুনি। দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে যে বড় পদে ফখরুল সাহেব বসেছিলেন সেই গদি হাতছাড়া হওয়ার কথা উঠতেই শুরু হয়ে গেছে ভয়ঙ্কর এক লড়াই। দলের ভেতরে ক্ষমতার দখল নিয়ে এখন এমন এক লঙ্কাকাণ্ড শুরু হয়েছে যেখানে সালাউদ্দিন আহমেদ এবং রুহুল কবির রিজভীর কট্টর সমর্থকরা একে অপরের পেছনে গুটি চালতে রীতিমতো উঠে পড়ে লেগেছেন। মোট কথায় খুব চতুরভাবে একে অপরকে ল্যাং মারার সব রকম ফন্দি আটা হচ্ছে। হঠাৎ করেই জামায়াতের বিরুদ্ধে রিজভী সাহেবের একের পর এক কড়া তোপ দাগানো এবং অন্যদিকে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের গোপন খাতিরের খবর বাতাসে ভাসিয়ে দেওয়া মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাসচিব পদের এই কঠিন দৌড়ে একে অপরকে সাইডলাইন করে দিতেই পেছনে বসে এসব রক্তছাপ বাড়িয়ে দেওয়া চটকদার অভিযোগ সামনে আনা হচ্ছে। সালাউদ্দিন আহমেদের অতীত ইতিহাস ঘাটলে চোখ কপালে উঠতে বাধ্য। তিনি আগে বিসিএস ক্যাডারের সরাসরি চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে রাজনীতিতে এসে 1991 সালে বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে কাজ করার বিরাট অভিজ্ঞতা অর্জন করেন। কক্সবাজার থেকে বারবার ভোটে জেতা এবং পরবর্তীতে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানো থেকে শুরু করে দলের একদম ওপরের সারির নেতা হওয়া পর্যন্ত সব মিলিয়ে তিনি একজন অত্যন্ত দাপুটে এবং শক্ত প্রতিদ্বন্দ্বী। 2015 সালের উত্তাল মাঠের রাজনীতিতে পুলিশ যখন তাকে খুঁজছে তখন গোপন জায়গা থেকে টানা ভিডিও বার্তা পাঠিয়ে তিনি কর্মীদের গরম রেখেছিলেন। কিন্তু সেই কাজের চরম মাসুল দিতে গিয়ে তাকে হঠাৎ গুম হতে হয় এবং টানা 8 বছর তাকে কাটাতে হয় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে। আর ঠিক এই জায়গাতেই প্রতিপক্ষ তাকে আটঘাট বেঁধে কাবু করার চেষ্টা করছে। নেটপাড়ায় জোর গলায় ছড়ানো হচ্ছে যে শিলংয়ে নাকি তিনি মোটেও কষ্টে ছিলেন না, বরং সেখানে বেশ বহাল তবিয়তে আরাম আয়েশেই দিন কাটিয়েছেন। শুধু তাই নয়, এমন কথাও রটেছে যে মোদী প্রশাসন ও দিল্লির সাউথ ব্লকের বাবুরা তাকেই বিএনপির মহাসচিব হিসেবে দেখতে বেশি আগ্রহী। এমনকি মোদীর ছোটদা হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারীর চোখ রাঙানিও নাকি এর পেছনে অনেক বড় প্রভাব ফেলছে। সালাউদ্দিন সাহেবের অনুসারীরা অবশ্য এসব খবরকে স্রেফ ভুয়া বলে উড়িয়ে দিচ্ছেন। তাদের দাবি বিদেশের সাথে সম্পর্ক ঠিক রাখা এবং বড় বড় প্যাচ বোঝার ক্ষেত্রে সালাউদ্দিনের ধারে কাছেও কেউ নেই। দিল্লির এমন দাদাগিরি মেনে নিয়ে তাকে মহাসচিব বানালে তা দলের জন্য বড় গলার কাটা হয়ে দাঁড়াতে পারে বলে মাঠের সাধারণ কর্মীরা বেশ জোর গলায় আওয়াজ তুলছেন। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে সালাউদ্দিন আহমেদের এই মসৃণ পথে বড় দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছেন রুহুল কবির রিজভী। 80-এর দশকে রাকসুর ভিপি হিসেবে এরশাদ বিরোধী মিছিলে তিনি একদম সামনে থেকে পুলিশের বুলেটে বুক পেতে দিয়েছিলেন। বলা হয়ে থাকে সেই বুলেটের আঘাতেই তিনি তার পুরুষত্ব হারিয়েছিলেন। জীবনে কখনো এসি রুমে বসে রাজনীতি না করা রাজপথের এই বাঘা সেনাপতি 111-এর পর থেকে নয়াপল্টনের অফিসে বসে একা লড়াই করে গেছেন। দলের বড় নেতারা যখন পালিয়ে বেড়াচ্ছেন কিংবা জেলে বসে আছেন তখন মহামারীর ভয় কিংবা পুলিশের কড়া বেষ্টনী, টিয়ারশেল আর বোমা বর্ষণের মধ্যেও মাথায় হেলমেট আর হাতে হ্যান্ডমাইক নিয়ে একা দাঁড়িয়েছিলেন এই রিজভী। শত শত মামলা মাথায় নিয়ে বারবার জেলখানাকে নিজের আপন ঘর বানিয়ে ফেলা রিজভী হলেন সাধারণ কর্মীদের একদম প্রাণের মানুষ। দলের এই সুসময়ে এমন এক লড়াকু নেতাকে বাদ দিলে কর্মীরা তা কিছুতেই সহজে মেনে নেবে না। সাধারণ কর্মীদের মুখের কথা একদম সোজা আর পরিষ্কার। কঠিন বিপদের দিনে যে মানুষটা হাসপাতালে আর কারাগারকে নিজের বাড়ি বানিয়ে দলের সবাইকে বুকে আগলে রাখলো, আজ সুসময়ে দিনে তার মাথায় কেন বড় মুকুট উঠবে না? রিজভী যদি দলের সবচেয়ে বড় চাবুক। দর্শক, আশা করি মূল ভিডিওটি আপনারা দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর
আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।